Welcome to the third session of Praner Utsav. In the last two sessions, we learned about the various facets of festivity of Shantiniketan, festivity of life of Shantiniketan. And in the last session, we heard him discussing in detail about Ashram Sammilani and the importance, the value of self-governance and democracy. বাবা, তুমি আগের দিন যখন আশ্রম সম্মেলনের বিভিন্ন বিভাগ নিয়ে বলছিলে তখন বলেছিলে যে সাহিত্য বিভাগ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিভাগ, এই নিয়ে পরে বিস্তারিত বলতে চাও একটা সেশনে আলাদা করে। তাহলে সেটাই যদি আমরা আজকে শুরু করি। কেন সাহিত্য সভা এত সাহিত্য বিভাগের কাজ গুরুত্বপূর্ণ মনে হয়? অন্য সব বিভাগের থেকে সাহিত্য বিভাগের কাজের ফ্রিকোয়েন্সি, প্রতি সপ্তাহে একটা করে সাহিত্য সভা হয়। সেটা দু একটা বুধবার হচ্ছে আশ্রমের সাপ্তাহিক ছুটি, সকালবেলায় বুধবারের সকালে যে সাপ্তাহিক উপাসনা গৃহে হয়, তার আগের দিন মঙ্গলবার সন্ধ্যাটি সাহিত্য সভার জন্য নির্ধারিত। কখনো কখনো অন্য অনুষ্ঠান হয়, বিতর্ক সভা, বিচিত্র সাজ ইত্যাদি। কিন্তু শিশু বিভাগ, মধ্য বিভাগ, আদ্য বিভাগ, ক্লাস 5 অবধি ছোটরা শিশু বিভাগ, 6, 7, 8 মধ্য বিভাগ, আর বড়রা আদ্য বিভাগ। এবার শিশু বিভাগের সাহিত্য সভা, মধ্য বিভাগের আদ্য বিভাগের, এবং তারপর 3 বিভাগের মিলিত, যেখানে একেবারে মিলানিধি আনন্দ পাঠশালার শিশুরাও যোগ দেবে সমবেত ছড়া বা গানে। এই যে প্রতি মঙ্গলবারের সাহিত্য সভা, এর আয়োজন, এটা একটা বিরাট কাজ। এবং তার সঙ্গে হাতে লেখা পত্রিকা, এই লেখাগুলোর সংকলন, হাতে লেখা পত্রিকা 3টে বিভাগের লাইব্রেরিতে ভারী সুন্দর একেবারে সংগ্রহ রয়েছে। কিন্তু এই যে সাহিত্য সভা কেন এত গুরুত্বপূর্ণ, সেটা শুধু ফ্রিকোয়েন্সির জন্য নয়। একটা হচ্ছে প্রকাশের একটা ক্ষেত্র, যেটা রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের প্রতি ঈশ্বরের একটি আদেশ। আমাদের সুপ্রিয়দা বলতেন বারে বারে, একটি আদেশ ঈশ্বরের, প্রকাশিত হোক। মানুষ নিজেকে যখন প্রকাশ করে, সে ঈশ্বরের সমকক্ষ, সৃষ্টিকর্তা তার সৃষ্টির মধ্যে নিজে প্রকাশিত। মানুষ প্রকাশিত হবে, এটাই এই সৃষ্টির যেন একটা উদ্দেশ্য। আর এই যে প্রকাশ, এটা নানান রকম ভাবে করে, ছবি এঁকে, পুতুল বানিয়ে, আনন্দবাজারের কথাগুলো, কিন্তু ভাষার চর্চার নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে প্রকাশ। যে ভাষা মানুষকে অন্য সব প্রাণীদের থেকে আলাদা করেছে, শুধু তো কিছু আওয়াজ নয়, এই যে ভাষার যে সূক্ষ্ম কারিগরি, সূক্ষ্মতম ভাবটুকু প্রকাশ করার জন্য যে নানান রকম শব্দবন্ধ, সেই ভাষার নিয়ন্ত্রণটাও অভ্যেস করা ভাব প্রকাশের জন্য, এইটা একটা খুব অসাধারণ। এবং সেটা এখন বিভিন্ন বিদ্যালয়ে হয়, আমি জানি। শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রীরা নানান জায়গায় গিয়ে এই নিয়ে খুব অসাধারণ সব কাজ করেন। কিন্তু যে সময়ে এই ভাবনাটা রবীন্দ্রনাথ ভাবছেন বা শুরু হচ্ছে, সেই সময় একেবারে অকল্পনীয়। প্রবাসী পত্রিকায় আমাদের এই আশ্রমের ছেলে মেয়েদের লেখা প্রকাশিত হতো, কারণ সেটা তখন ভাবা যেত না। এবারে হ্যাঁ, আরো অনেক কিছু আছে সেটা না। তুমি বলছো ভাষার কথা, ভাষাটাই কি শুধু গুরুত্বপূর্ণ? তার সাথে সাহিত্য সভার পিছনে এই যে অর্গানাইজ করার যে ব্যাপার, সভা সাজানো থেকে শুরু করে ছোটখাটো বিভিন্ন রকম ব্যাপার আছে একটা সাহিত্য সভাকে অর্গানাইজ করার জন্য, সেটাও তো। হ্যাঁ, তুই যেহেতু সম্পাদিকা ছিলি কোনো এক সময়, হ্যাঁ, সাহিত্য সভার শিশু, মধ্য, আদ্য 3টে বিভাগে সম্পাদক সম্পাদিকা একজন করে থাকে। তারা হয়, ওই বলেছি ছবিতে আগে, প্রত্যক্ষ নির্বাচন, হাত তুলে ছেলেমেয়েরা নির্বাচন করে।
আর সাহিত্য বিভাগের প্রতিনিধি, তারা এই তিনটে বিভাগকে একসঙ্গে কোঅর্ডিনেট করার জন্য যেটা, সেই প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি, আর তিনি সহকারী মনোনীত করেন। এখন এই যে সাহিত্য বিভাগের প্রতিনিধি হিসেবে তোর যে অভিজ্ঞতা, যেখান থেকে এই কথাটা বলছিস যে অর্গানাইজেশনাল স্কিল, এই সম্পাদক সম্পাদিকা, শিশু বিভাগের সম্পাদক সম্পাদিকা খুবই ছোট, তারা মানে খানিকটা তাদের ধরিয়ে দিতে হয়, কিন্তু তারা যে শিখতে শুরু করে, যেমন মানে আমি একটা সাহিত্য সভার আগে আমি একটা সভার কাঠামোটা মনে করো, যে একটা লেখা, অনেক লেখা, স্বরচিত লেখা ছেলেমেয়েরা পড়বে, ছড়া, গল্প, রচনা, তার সঙ্গে গান, প্রথমে একটা গান, মাঝে একটা গান, শেষে একটা গান, গানের সঙ্গে নাচ, এগুলো মানে প্রায় একেবারে প্রথা, এগুলো হতেই হবে, এরকম প্রায় একটা এখনকার যে পরিস্থিতি। ফলে গানের ব্যবস্থা, গানের সঙ্গে নাচের একটা একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। হ্যাঁ, এবারে সেই কোন গানের সঙ্গে নাচ হবে, এবার সাধারণত যেটা হয় মধ্যবিভাগের সবাই 6-এর ছেলেমেয়েরা একটা, 7-এর ছেলেমেয়েরা একটা, 8-এর ছেলেমেয়েরা একটা গান করে, এগুলো সাধারণত হয়ে থাকে। এইবারে কাজটা শুরু হচ্ছে কখন? সপ্তাহের গোড়াতে, মানে আসলে তারও আগে থেকে, যে একটা বিজ্ঞপ্তি বেরোবে, অমুক অমুক ক্লাসে, সব ক্লাসে ঘুরবে সেই বিজ্ঞপ্তি, লেখা জমা দাও অমুক তারিখের মধ্যে সম্পাদক সম্পাদিকার কাছে। এবার এই যে লেখা জমা হলো, সেই লেখা জমা হবার পর সেই লেখা বাছা হবে, ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকা তার সহায়তায় প্রতিনিধিরা বাঁচবেন। তারপরে সেই লেখাগুলো যেগুলো বাছা হলো তাদের খবর দেওয়া যে মহলার জন্য এসো অমুক দিন অমুক সময়। ইউজুয়ালি সেটা সাহিত্য সভার আগের দিন হয়, বিকেলবেলা। তাহলে এই যে এত সব কাজ, এইবার কি সভার সভাপতি নির্ধারণ, সেই সভাপতি সাধারণত হ্যাঁ তাকে আমন্ত্রণ জানানো, সম্মতি নেওয়া, এবং সেই সভাপতিকে শুধু আমন্ত্রণ জানালে তো হবে না, তাকে বরণ করার জন্য মালা গাঁথা, সেই মালা ফুল কারা তুলবে, মালা কারা গাঁথবে, সেটাও বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকতে হবে। এবার মেয়েরা বলবে ছেলেরা ফুল তুলে দিলে দেরি করলো বলে মালা গাঁথতে দেরি হলো, ওই সব তো ভাবলে হবে না। এই প্রসঙ্গে মনে পড়ছে একটা গল্প, হ্যাঁ একটু বলিনি, মধু, নাম বলবো না কারণ সে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খুব একটা হোমরা চোমরা বটে, যা খুব খুব একটি দস্যি মেয়ে। সে এসে আমাকে বলছে ছেলেরা প্রত্যেকবার ফুল তুলবে, গাছে গাছে ঘুরে বেড়াবে, আর আমরা মালা গাঁথবো। হবে না, আমরা ফুল তুলবো, ছেলেরা মালা গাঁথবে, আপনি ছেলেদের বলুন। তাহলে এই সপ্তাহটা ছেড়ে দেবো পরের বার, এবং কিন্তু ছেলেরা রাজি হয়েছিল, মালা গেঁথেছিল, সেটা একটা খুব আনন্দের কথা। আর সে যদি কখনো মনে করে এই কথাগুলো, নিশ্চয়ই তার খুব আনন্দ হবে। এবারে মালার সাথে এবং সবার শুরুতে চন্দন বাটার ব্যাপার আছে, চন্দনের ফোঁটা দিতে হবে, আর অনুষ্ঠান সূচি সুন্দর করে সভাপতির হাতে ধরাতে হবে। সেই অনুষ্ঠান সূচির শেষে সাধারণের মন্তব্য থাকবে, সভাপতির বক্তব্য থাকবে। সেই সাধারণের মন্তব্য একটা ভারী সুন্দর জায়গা, কিন্তু প্রথম কথা হচ্ছে সভা কোথায় হবে। নানান জায়গায় আগের সভা যেখানে হয়েছে সেইখানেই যদি করতে হয় তো একেবারে খুব লজ্জার ব্যাপার। এবং নতুন নতুন জায়গা বেছে বের করা, কোন গাছের তলায়, যেখানে একটু নাচের মতো জায়গা পাওয়া যাবে আর সাজানো যাবে। এইবার জায়গাটা নতুন একটা জায়গা খুঁজে বার করার মধ্যেও যেমন রোমাঞ্চ, সাজানো কিভাবে হবে ওটাও তো একটা অদ্ভুত ব্যাপার। সেই একই তো কাপড়ের স্টক, তারই পারমুটেশন কম্বিনেশন করে সাজানো, তার মধ্যে কত কিছু শেখার। এই যে ক্লাসের দায়িত্ব সাজানোর, কি সুন্দর টিম ওয়ার্ক, কার কথা এর একরকম পছন্দ, ওর একরকম পছন্দ, কিন্তু শেষ অবধি যে হচ্ছে সাজানোটা একটা খুব কম সময়, দিকের বেলা কোন গাছের ডাল লাগিয়ে। এবং ছোটকার এই যে হয়তো আমাদের কাছে যেটুকু আছে, হয়তো একটা বিশেষ ধরনের পিন দরকার একটা কাপড় লাগানোর জন্য, সেটা নেই, হলো না, তাহলে অন্যভাবে তার অল্টারনেটিভ কি বের করা যায়, সেটা সেই মুহূর্তে দাঁড়িয়েই মাথা থেকে বের করা। সবটা যে হাতের কাছে সবসময় থাকে তা নয়। এই শিক্ষাগুলো একেবারে সত্যি সত্যি যাকে বলে আমি বলি প্রাণের উৎসব, এইগুলোই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের আসল পরিচয়, তাই না? একটা মালা গাঁথার ছবি আছে দেখছি, বালতি করে ফুল দিয়ে গেছে ছেলেরা,
মালা গাঁথা হচ্ছে, আর এদিকে একটা সাদা শাড়ির অংশ দেখা যাচ্ছে, সম্পাদিকা হয়তো নিজে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে সভা সাজানো, কিছু না, জানলাগুলো ঢাকা হয়েছে বা দেয়ালে কাপড় লাগানো হয়েছে, একটু গাছের পাতা, গুলঞ্চ পাতা তিনটে তিনটে করে, আর ওদিকে সভাপতি বসবেন, সেখানে ডেস্কটাকে একটু ঢাকা। এই একই জায়গা আরেক রকমের ভেরিয়েশন, আরেকটু অন্যরকম পাতা, অন্যরকম কাপড়, এই একেবারে প্রত্যেকটা আলাদা আলাদা সৃষ্টি একেবারে। এইটা আরেকটা বারান্দা, এটা পুরনো লাইব্রেরি মানে পাঠানো অফিসের বারান্দা, দরজা জানলা ঢেকে একেবারে কোন কাপড় কিভাবে লাগানো হবে কোনো ব্যাকরণ তো নেই কিছু, চোখে দেখে যার যেমন ভালো লাগছে, গোটা দলের ভালো লাগতে হবে। সেই জন্য কোনো সাজের সাথে অন্য দিনের সাজটা একই রকম হয় না, কিছুতেই হবে না একরকম, এবং সবটার মধ্যেই একটা একটা সব মিনিমালিস্টিক মিলিয়ে, একটা, হ্যাঁ, এবং সব মিলিয়ে একটা সৌন্দর্য ফুটে বেরোবে যা আছে তাই দিয়ে। আর নতুন নতুন জায়গা, সে তো একটা আছেই খোলা প্রাঙ্গণে। আর যদি দলবলের জোর থাকে, একটা পার্টিশন বোর্ড ঘাড়ে করে নিয়ে এলে সেটা আরেকটা রঙিন একটা, বাকিটা গাছের ডালে পেট্টি বেঁধে। এমনকি কুশন কাভার গুলো জড়িয়েছে গাছের ডাল। হ্যাঁ। আর এমনি পুরোনো ঘন্টা তলা তেমনি খুব একটা প্রিয় জায়গা। আর এই যে সাহিত্য সভা নিয়ে কথা বলছো, লিটারেরি মিট বা সাহিত্য সভা, তোমার ছাত্র অবস্থাতেও তুমি শুনেছো, নিজেও যোগদান করেছো, এবং এখনো তুমি বহু বছর ধরে শুনেছো। ছোটরাও লেখে, বড়রাও লেখে। তোমার কি মনে হয় যে এখানকার লেখার মধ্যে আলাদা করে কোনো বিশেষত্ব আছে ছেলে মেয়েদের লেখার মধ্যে? আলাদা করে খুব তফাৎ একটা লাগে, আমার লাগে ছোটদের লেখা। বড়দের ক্রমশ যখন বড় হয়, লেখার ধরনের মধ্যে কি বাড়তে থাকে। যারা সত্যি সত্যি কিছু একেবারে অসাধারণ, মানে কবিতার ছন্দ বা এক একটা আইডিয়া, মানে দেখার দৃষ্টিভঙ্গি এত চমকে দেওয়ার মতো, মানে ইন্ডিভিজুয়ালি এক একজনের বিশেষ ক্ষমতা, বোঝা যায় যে একেবারে একটা মনটা একটা অসাধারণ সেন্সিটিভ, মানে খুব দেখার একটা বিশেষ ক্ষমতা তৈরি হয়েছে অনুভবে। কিন্তু বিজ্ঞান ভিত্তিক রচনা, কারোর কারোর একটা থাকে না ফ্যাসিনেশন, কেউ মহাকাশ সম্পর্কে খুব আগ্রহ থাকে, নানান রকম তথ্য জোগাড় করে অকল্পনীয়, মানে এখন তো অনেক ইনফরমেশন সহজ হয়েছে, কিন্তু আগে যখন এইসব ইন্টারনেটের সুযোগ ছিল না, চমৎকার বিজ্ঞান নতুন নতুন গবেষণার কথা লাইব্রেরিতে গিয়ে জেনে সেই ধরনের একটা লেখা, প্রকৃতির যে নানান রকমের পরিবর্তন সেই সম্পর্কে চমৎকার লেখা, গল্প, আদ্য বিভাগে বিশেষ করে একটুখানি কি বলবো, মানে ট্র্যাজেডি, একটু দুঃখের গল্প বেশি লেখার একটা প্রবণতা তৈরি। কবিতা তো থাকেই, বিশেষ করে একটু প্রেমের কবিতা। ছোটদের যেটা মজা একদম শিশু বিভাগে, একটা হচ্ছে যেটা দেখছে একদম সাদামাটা বলে দেওয়া, মায়ের সম্পর্কে, কোনো একটা খাবার সম্পর্কে, পিকনিকে এই ভেবেছিলাম, পরে কি বলে হাওয়া দিল আর বালি উড়ে এলো, খাওয়া মাটি হলো, এই ধরনের খুব সোজামাটা কিছু এক্সপ্রেশন এক ধরনের লেখা। আর কিছু থাকে কল্পনা করছে, সেইগুলো আরেক ধরনের, মানে সেখানে একটুখানি ওই যেটা হতে পারে, সেও ভারী সুন্দর লেখা। আমার কাছে একটা পুরোনো আমাদের লেখা আছে, আমাদের লেখা হচ্ছে এই পাঠবন শিক্ষাসত্রের সব লেখার একটা ছাপা সংকলন, সেটা প্রকাশিত হতো পয়লা বৈশাখ সকালে, কোনো বার অবশ্য তৈরি না হলে মহালয়াতে হয়েছে। এই প্রসঙ্গে বলি, আমরা পরের সেশনটা ওই পয়লা বৈশাখ থেকে, যদি আমাদের উৎসব অনুষ্ঠানের যেটা ক্যালেন্ডার সেই অর্থে সেইখানে যাই, তাহলে আমাদের লেখাটা সেইটা আমাদের ধরিয়ে দেবে। এখন একটু আমাদের লেখা থেকে যদি দু একটা লেখা ছোট ছোট পড়ি, তাহলে ঠিক লেখার রসটা বা ধরনটা এটা বোঝা যেতে পারে। পড়ি, এই যে আমাদের লেখাটা রয়েছে আমার কাছে, এই মলাটে ছবিটা বা আমাদের লেখা যে লেখাটা, এগুলো লিনোকাটে ছাপা। লিনোকাটে এই আমাদের লেখার জন্যই ছবি করা হতো, সব সময় যে হতো এরকম নয়। আর লেখা ওই দু তিনটে একেবারে শিশু বিভাগের লেখা পড়ি একটা পৃষ্ঠা থেকে,
এই যে পৃষ্ঠা, লাল বাক্স। আমার ওই লাল বাক্সটা ভালো লাগে। ওই লাল বাক্সটা থেকে অনেক দূর অব্দি চিঠি যায়, আমরাও চিঠি পাঠাই। ওই চিঠির বাক্সটা একটা ধাপের উপরে আছে। এখন কোনো লোক চিঠি ফেলতে আসেনি। চিঠির বাক্সর পিছনে একটা টগর ফুলের গাছ আছে, তাতে অনেক ফুল ফুটেছে। মনে হয় টগর ফুলের গাছ যেন বাক্সটাকে পাহারা দিচ্ছে। কি সহজ সুন্দর একটা চমৎকার এক্সপ্রেশন। এটা কিন্তু সেই যুগ যখন হোস্টেলের ছেলেমেয়েরা, আমরা তো বটেই, পরেও বাড়িতে চিঠি পাঠানো, একটা পোস্টকার্ড ফেলা। জেনারেল কিচেনের কোণে এই যে বর্ণনাটা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক ওই চৈত্তর ওই মোড়ের ওখানে একটা লাল যে লেটার বক্স, ওই টগরের বেড়ার সামনে কোনাটায় একটুখানি সিমেন্টের একটা ধাপের ওপরে। কিন্তু কি চমৎকার একেবারে। এখন কোনো লোক চিঠি ফেলতে আসেনি, সিম্পল একটা অবজারভেশন। ক্লাস ওই ওয়ানে লেখা হ্যাঁ, প্রথম ওই লাল বাক্সটা থেকে অনেক দূর অব্দি চিঠি যায়, এটা জেনেছে। কিন্তু গাছটা যে বাক্সটাকে পাহারা দিচ্ছে, কারণ সে তো একটা মূল্যবান কাজ করে, তাকে পাহারা দেওয়ার দরকার আছে। অসাধারণ। মানে আমার এই প্রত্যেকটা লেখার, পাখিরা ভোরবেলা উঠে কিচিরমিচির করে, আমাদের ঘুম থেকে উঠিয়ে দেয়। রাতের বেলায় পাখিরা বাসায় ফেরে, পাখিরা ভয় পেলে উড়ে গাছের উপর বসে। আমার পাখির গান শুনতে ভালো লাগে। আকাশ, আমাদের মাথার উপর একটা বিরাট আকাশ আছে। দেখে মনে হয় কেউ যেন বড় একটা ছাতা ধরে আছে। সকালবেলায় যখন সূর্য ওঠে তখন পূর্ব আকাশ লাল হয়ে ওঠে। ভোরবেলায় আকাশে এক ঝাঁক পাখি উড়ে যায়, আকাশে চাঁদ ও তারা ওঠে। আকাশের রং নীল। যখন ঝড় বৃষ্টি হয় তখন আকাশ থেকে বাজ পড়ে। বিকালে সূর্য যখন ডোবে পশ্চিম আকাশ লাল হয়ে ওঠে। কি সুন্দর। দেখা আর সেটাকে সোজা সাপটা তার প্রকাশ। এই যে ছবি, একটা ছবি উদাহরণ হিসেবে দেখালাম, এই লিনোকাটের ছাপা ছবি। আরো একটা ব্যাপার সাহিত্য সভায় হয়ে থাকে, সেটা হচ্ছে নিজেদের লেখা তো পড়া হচ্ছে কোনো কোনো সভায়, খুব নিয়মিত নয়, কিন্তু রবীন্দ্রনাথের কোনো কোনো কবিতা, বিশেষ করে কথা ও কাহিনীর কবিতা, যেখানে একটা গল্প আছে, অভিনয় করা হয়। যেমন নগর লক্ষ্মী, দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। এই যে বুদ্ধ এই প্রশ্নটা করলেন, একজন বুদ্ধ হয়ে বসেছেন। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাতাহের। রত্নাকর শেঠ একজন, সে কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশালপুরী, তার কথা একজন বলছে। কহিল সমন্ত জয়সেন যে আদেশ প্রভু করিছেন, তার মানে জয়সেন একজন। এইভাবে অভিনয় হয়। তো আমরা একটা খুব পরিচিত কবিতা পূজারিণী, যে গল্পটা রবীন্দ্রনাথের নটির পূজা, একেবারে বিখ্যাত তার অভিনয়। সেই নটির পূজায় একটা নটির আত্মনিবেদনের একটা গান নাচ আছে, সেটা পূজারিণী কবিতায় নেই, কিন্তু একটু ব্যবহার করা যেতে পারে। কিন্তু কবিতাটা যদি অভিনয় করে, বিশেষ করে যে চরিত্রগুলো আছে, কতজন তো এখন নেই, কিন্তু আমরা তিনজনে, একজন গল্পটা বলছে ন্যারেটর, আমি বললাম, আর যদি একজন পূজারিণী বা বিভিন্ন যে চরিত্র, রাজবধূ, রাজমাতা মানে রাজমহিষী, রাজকন্যা, গার্গী একাই সবগুলো করলো সংলাপগুলো, এমনকি রাজা অজাতশত্রু প্রহরী সবই তাকেই করতে হবে। কিন্তু আমরা খুব, এটা একটা সাজেস্টিভ, মানে এখন তো ঢাল তলোয়ার কিছুই নেই, বা প্রদীপ জ্বালিয়ে দিনের বেলা সন্ধ্যাও দেখাবো না, কিন্তু হতে পারে এইভাবে পরে কখনো যারা আজকে দেখছেন, যদি কখনো তৈরি করেন ছোট বড় সবাই মিলে, ভারী সুন্দর হবে। একটা আইডিয়া তো পাওয়া যাবে যে এইভাবে অন্য কোনো টেক্সট হয়তো পারফর্ম তো করা আজকে যেতে সেইটা পারে। আমরা একটু শিখি। পূজারিণী কবিতাটা একটু অভিনয় করা যেতে পারে, তার একটা ধরন দেখাবো। সেটা একটু, এখন তো সত্যি সত্যি অনেকের কাজ, একটা তিনজনে মিলে তার একটা পুরো সর্বাঙ্গীন সম্পূর্ণ চেহারা তো দেওয়া যাবে না, তবু গল্পটা বুঝে নিয়ে করলে। এই প্রসঙ্গে একটু ছবি দেখাই নাটকে, নটির পূজা, ওই একই গল্প, পূজারিণী কবিতাটা আগে লেখা, ওই গল্পটা নিয়ে একটা নাটক লিখে দেওয়ার জন্য
রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী আবদার করেছিলেন যে আশ্রমের মেয়েদের নিয়ে করাবেন বলে। সেই নটি পূজার গল্পটা একই। সেইখানে শ্রীমতী, সে রাজনর্তকী, দাসী রাজনর্তকী, তাকে অপমান করার জন্য রাজকুমারীরা বলেছিল, অত ভক্তি নর্তকীর, ওটা আমাদের কোথাও একটা অসম্মান করা হচ্ছে, ওকে ওই পুজোর জায়গায় গিয়ে নাচতে হবে। মানে রাজার সামনে যেমন নর্তকী নাচে বিনোদনের জন্য, ওইখানে গিয়ে নাচলে বুদ্ধকে অসম্মান করা হবে বা ওর ভক্তিকে আঘাত করা হবে। এইটা হচ্ছে নটির পূজার গল্প। সেখানে শ্রীমতী একেবারে রাজনর্তকীর পোশাক পরে সেখানে এসে নাচতে শুরু করে, কিন্তু সেই গানটা হচ্ছে, আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমায় সরি হে নিরুপম, নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে। এবং সেই ক্ষমা চাইতে চাইতে তার নাচের মধ্যে দিয়ে সে তার নর্তকীর পোশাক, গয়না, মুকুট ধীরে ধীরে সব ছেড়ে ফেলে দেখা যায় ভেতরে সে ভিক্ষুণীর পোশাক পরে আছে। আর তারপরে সে বুদ্ধং শরণং গচ্ছামি উচ্চারণ করে পুজো করে এবং মৃত্যু হয় তাকে, কারণ রক্ষীদের ওপর আদেশ ছিল। তো সেই জন্য এই আমরা একটু রেকর্ড করার চেষ্টা করে দেখছিলাম যে পূজারিণীটাতে মানে কবিতার মধ্যে একটুখানি এক লাইন, তো দিয়া নেচে নেচে গাইতে গিয়ে শুধু একটা শব্দ একটু ভুল হয়েছে। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমায় সরি হে নিরুপম, নৃত্য রসে চিত্ত মম উছল হয়ে বাজে। ওই তোমায় সরিটা তোমারে সরি বলে ফেলেছে দিয়া। ওইটা একটু যখন পরে যে কেউ করুক যদি এই অংশটা হয়, ওই শব্দটা একটু খেয়াল রাখ। পূজারিণী কবিতার গল্পটা প্রথমে একটু ছোট করে বলি। রাজা, নৃপতি মানে রাজা, বিম্বিসার তার নাম। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, বুদ্ধের ভক্ত ছিলেন। আর ভক্তরা অনেক কিছু করে, যেমন যাকে ভক্তি করছে, যাকে দেবতা হিসেবে ভক্তি করছে, তার ওই চুল বা নখ সেটাও খুব পবিত্র বলে মনে করেন। সে ভয়ঙ্কর একটা ঘটনা। রবীন্দ্রনাথের মৃত্যুর পর যখন তার মরদেহ শ্মশানে যাবে, সে একেবারে মানুষের সমুদ্র, জনসমুদ্র, একেবারে প্লাবন, চূড়ান্ত বিশৃঙ্খলা। সেই সময় এই ভক্তের দল ভক্তির কি নিষ্ঠুর প্রকার সব চুলদাড়ি নাকি একেবারে উপড়ে নিয়েছিলেন। যাই হোক, নৃপতি বিম্বিসার তিনি বুদ্ধকে প্রণাম করে তার পায়ের নখের ছোট্ট একটি টুকরো কণা চেয়ে নিলেন। কেন না, সেটা পবিত্র। সেই নখকণা নিজের রাজপ্রাসাদের বাগানে মাটিতে পুঁতে তার উপরে স্তূপ, স্তূপ একটা বিশেষ আর্কিটেকচার, বৌদ্ধদের উপাসনার বা শ্রদ্ধা জানানোর যে বিশেষ জায়গা। আমাদের ভারতবর্ষের মধ্যে সাঁচির স্তূপ তো বিখ্যাত একেবারে তার সৌন্দর্যের জন্য। সেই স্তূপে সন্ধেবেলায় রাজবাড়ির সব মেয়েরা, সব বয়সের, তারা এসে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। এইবারে বিম্বিসারের মৃত্যুর পর তার পুত্র অজাতশত্রু যখন রাজা হলেন, তিনি আবার ব্রাহ্মণ্য ধর্ম বা সেই অর্থে গোঁড়া হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উপর ভীষণ রাগ, বৌদ্ধ ধর্ম নিষিদ্ধ করলেন। শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। শনিত মানে রক্ত, মানে একেবারে রক্ত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মেরে মানে হত্যা করে, বৌদ্ধ শাস্ত্র পুড়িয়ে খুব নিষ্ঠুরভাবে এই বেদ ব্রাহ্মণ রাজা,
এই তিনটে হচ্ছে শুধুমাত্র পুজো করা যাবে, আর কিচ্ছু না। এইবারে সবাই যখন ভয়ে একেবারে সমস্ত বুদ্ধের আরাধনা বন্ধ, রাজবাড়ির একজন দাসী, পরে নটির পূজায় রাজনর্তকী হিসেবে দেখানো হচ্ছে, দাসী, তার নাম শ্রীমতী, তার ভক্তি একেবারে এতটাই সত্য, সেই ভক্তি আর কোনো ভয় মানে না। তার নিজের যেটা মনে হচ্ছে যে তার শ্রদ্ধা, তার যে বিশ্বাস, সেটা প্রকাশ করাটা, সেটাই তার কর্তব্য, এটাই তার মানুষ হিসেবে সবকিছুর থেকে বড়। সে পুজো করতে চাইছে। সে প্রথমে রাজমহিষীর কাছে যাচ্ছে, মানে তিনি অজাতশত্রুর মা, তিনিও ভয়ে তটস্থ যে না, অজাতশত্রু বারণ করে দিয়েছে, পুজো করলেই প্রাণদণ্ড, শুলের উপর মরিবে। রাজার পত্নী, বধূ, তিনিও ভয় তটস্থ, তার তো সাজগোজ করছেন। আচ্ছা, চিকুর শব্দটা মানে হচ্ছে চুল। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, সোনার আয়না, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, দীর্ঘ চুল, লম্বা চুল বাঁধছে। আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত শিখা পরে, মানে সিঁথিতে সিঁদুরের দাগ দিচ্ছিল, সেইখানে হাত কেঁপে গেল। বা রাজকুমারী, সবাই ভয় পাচ্ছে, এমনকি ঘরে ঘরে সবাইকে ডাকছে শ্রীমতী, সবাই গালি দিচ্ছে, কিন্তু শ্রীমতী একা নির্ভয়ে পুজো করতে গেল এবং প্রাণ দিল। এই হচ্ছে গল্প। সেইখানে ওই যে নটির পূজায় যে গান আমায় ক্ষম হে ক্ষম, ছবি দেখালাম আগে, সেইটা ব্যবহার করা যেতেই পারে, কতখানি করা যেতে পারে সবটা যারা করবে তাদের সিদ্ধান্ত। যেমন কিভাবে প্রাণ নেওয়া হবে, যে পুররক্ষক মুক্ত কৃপানে, মানে খোলা তলোয়ার নিয়ে এবার সেই শ্রীমতীর গলা কাটছে বা আঘাত করছে। আমি যেমন এই এক্ষুনি যখন রেকর্ডিং করলাম, হাত দিয়ে আড়াল করলাম লেন্সটা, মানে সেটা স্টেজে কোনো পারফরমেন্স হচ্ছে, আলো নিভে যেতে পারে, অনেক রক্ষীরা হলে সবাই মিলে ঘিরে আড়াল করে দিল। যাই হোক, সেটা যে যেখানে যেমন ভাবে নিজেরা করতে চাইবে সেই স্বাধীনতা রয়েছে, কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মুখস্থ করতে হবে কবিতাটা। দেখে দেখে পড়লে কিন্তু বেশ সুন্দর করে করা তো মুশকিল, আর মুখস্থ করাটা মানে লম্বা কবিতা যত্ন করে। এই যেমন আমার নিজেরই কথা ভুল হয়ে যায়, একে তো এই হাতে ফোন নিয়ে রেকর্ডিং করতে করতে বলা, ওই নিশীথে তিমিরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, শারদ মানে শরতের, তিমির মানে অন্ধকার, নিশীথ মানে রাত্রি। এই শব্দগুলো বারে 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 ব্যবহার হয়েছে, একটু গুলিয়ে যেতে চায়। একটু মন দিয়ে বারে বারে পড়লে মুখস্থ হবে। তবে ন্যারেটর যে, মানে যে বলছে, সে তবু না হয় দেখে দেখে পড়তে পারে। সে একা একজন হয়ে তার বদলে দুজন তিনজন মিলেও ভাগ করে বলা যায় গল্পটা। কতজন পার্টিসিপেন্টস সেই অনুযায়ী সিদ্ধান্ত নিলেই হবে। রক্ষী অনেক হতে পারে, কিন্তু বেশ একটা অভিনয় করলে, বেশ সাজগোজ করে রাজা রানী, ভালো হবে। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়,
আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজ পুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতলে সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত শিখা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে। কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে? দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমারি সুরি হে নিরুপম, নৃত্য রসে চিত্ত মম উছল হয়ে বাজে বাজে। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা।